আমার সবটা মনে পড়েছে। এই ঘটনা কি ভোলা যায় নাকি? এই ঘটনার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট আর আমার অন্ধত্ব দুটোই জড়িয়ে আছে। একটু কেঁপে উঠে বললাম, তারপর কি হলো? আয়েশ এবার কিছুটা গম্ভীর হয়ে গেলেন। এতক্ষণ যেন উনি বেশ আনন্দের সঙ্গে কথাগুলো বলছিল, কিন্তু গাম্ভীর্যের কারণ খুঁজে পেলাম না আমি। গাড়ির ট্রাফিক জ্যাম খুলতে প্রচন্ড হর্ন বাজানো শুরু হলো। এক প্রকার বিরক্ত নিয়েই গাড়ি সাইড করে নিচে নামলাম আমি। কিন্তু তুমি মুহূর্তেই কোথাও হাওয়া হয়ে গেলে। আশেপাশে খুঁজেই পেলাম না। তোমার উপর এক পাহাড় রাগ জেগে উঠলো। তুমি আমার সামনে থেকে যাওয়ার সাহস কোথা থেকে পাও? হ্যাঁ, আমি কি করে জানবো আপনি আমায় দেখিলেন? আমি সেদিন বাড়ি চলে গিয়েছিলাম। মামার বাড়ি থেকে পড়াশোনা করতাম, তাই মামার বাড়িতে চলে গিয়েছিলাম। একটা কথা কি জানো, তোমার সঙ্গে আমার প্রথম আর দ্বিতীয় সাক্ষাৎ দুইবারই হলুদ রঙের ড্রেসে ছিল। আমি বুঝি না তুমি কি আমায় মার্ডার করার চেষ্টায় থাকো নাকি সবসময়? আমার হাত একটু জোরে চেপে ধরে বলেন আয়াস। আমি ভ্রু কুঁচকে উত্তর দিলাম, আপনাকে মেরে জেলে যাবার কোনো শখ নেই আমার। একটা কথা বলুন, আপনি যেহেতু আমায় আগেও দেখেছেন, বলেননি কেন? আয়াস দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি জানো আমার ভুলে যাওয়ার রোগ আছে। সেদিন অতিরিক্ত গাড়ি হর্ন আমার অস্থির লাগা শুরু করে, মাথা ব্যথা আরম্ভ হয়। সেদিন অবস্থায় আমার কাছে ডক্টরের কোনো ইঞ্জেকশন ছিল না, তাই তাড়াহুড়োতে গাড়ি নিয়ে আসতেই ছোটখাটো অ্যাক্সিডেন্টে করে বসি। তারপর সবটা ভুলে যাই। তোমার কথাও মনে থাকে না আমার। মাঝে মাঝে যতটুকু মনে পড়ছে সবটা উড়িয়ে দিয়েছি, কারণ তুমি নিতান্তই ছোট একটা মেয়ে ছিলে। কে জানতো এই বাচ্চাটাই আমার বউ হবে? সে তো আপনি আমার জোর করে বানিয়েছিলেন। আনমনে পড়ে ফেললাম আমি। আনমনে বলার কারণ আয়েশের ইনজেকশনের ব্যাপার, যা কয়দিনের জন্য ভুলতে বসেছিলাম। এটা কেমন ইনজেকশন সেটাই মাথায় আসছে না, যেটার জন্য জ্ঞান হারানোর আগের স্মৃতি মানুষ ভুলে যেতে পারে। অদ্ভুত। কৌতূহল দমন করতে না পেরে আমি বললাম, আচ্ছা, কোন ডক্টর আপনাকে এই ইনজেকশন সাজেস্ট করেছে বলুন তো? হঠাৎ এই প্রশ্ন? আমি মিনমিন করে বললাম, না মানে নিশ্চয়ই খুব ভালো ডক্টর। হ্যাঁ, আমার ফ্রেন্ডের বাবা খুব ভালো ডক্টর। আমি যখন অতিরিক্ত ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, যখন আমি কোথাও শান্তি পেতাম না, তখন আমার এই ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয়। ও আমাকে সাজেস্ট করে। আমি না চাইলে ও একদিন ইঞ্জেকশন নিয়ে বড্ড শান্তি পায়, স্বস্তি পায়। তখন থেকে আমি ইঞ্জেকশন নিই। মানে আপনি না জেনেই ওসব আজে বাজে ইনজেকশন নিয়ে নেন? কখনো ওই ডক্টরের সাথে দেখা করেছেন? না তো। স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন আয়াস, যার কারণে আমি হতবাক হয়ে গেলাম। একজন লয়ার হয়ে কি করে এতটা বোকামি করতে পারেন উনি? আমি শান্তর সঙ্গে বললাম, আমাকে নিয়ে যাবেন ওই ডক্টরের কাছে? উনি তো চোখের ডক্টর নন নিশাপাখি, তুমি কি করবে? ওনার প্রশ্নের জবাবে আমি রেগে বললাম, চোখের জন্য যাবো নাকি অন্য কারণ আছে? কি কারণ? এই এক সেকেন্ড, আমি তোমার সম্পর্কে মোটামুটি সব জানি, কিন্তু একটা বিষয় আমার কাছে ক্লিয়ার না। তুমি অন্ধ হলে কি করে? হাঁটা থেমে গেল আমার। মনে পড়ে গেল আমার সাথে ঘটে যাওয়া সেই বিষাক্ত ঘটনা। নিজের চোখের সামনে ভেসে উঠল সেদিনের ঘটনা। ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে কাঁপতে শুরু করলাম। ও ওই ছেলেগুলো। আয়েশ আমায় এক হাত দিয়ে গভীরভাবে আগলে নিলেন। আমায় আশ্বাস দিয়ে বললেন, আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি। ওই ছেলেগুলো কি, ওরা কি করেছিল তোমার সাথে আমায় বলো। এই ছেলেগুলোর জন্য আজ আমি অন্ধ। সেদিন তো ওরা কোনোভাবে ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু পরের দিন একই রাস্তায় আমায় আবার বিরক্ত শুরু করে, আমায় সহ আমার বন্ধুদেরও। এমনকি থ্রেটও দেয়। আমি সাহস নিয়ে পুলিশের কাছে যাই আর কমপ্লেন করি। পরে হয়তো তাদের ধরেছিল পুলিশ। তার পরের দিনই কোচিং করে নিজের বাড়িতে যখন ফিরছিলাম, তখন মেইন রাস্তা থেকে অন্য এক রাস্তায় আসি, যেখানে ফুটপাত ছিল না। একটা গাড়ি আমায় ধাক্কা মারে আচমকা। আমি শুধু গাড়ির সামনের গ্লাসে ওদের দেখেছি, তবে কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ি আমি। যখন জ্ঞান ফিরে আমি উঠে বসি। আমার চোখের সামনে চারিদিকে অন্ধকার ছিল। সকলকে চেঁচিয়ে চেঁচিয়ে লাইট জ্বালাতে বলছিলাম। তারপরই জানতে পারি আমি অন্ধ হয়ে গিয়েছি। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি। পরে বাবা অনেক চেষ্টা করেছিল চোখের অপারেশনের জন্য, কিন্তু টাকা ছাড়া তো এই পৃথিবীতে কিছুই হয় না। তাই হয়নি। বাবা আমায় নিয়ে কক্সবাজারে চলে আসে। তখন থেকেই আমার এই অন্ধের জীবন শুরু হয়। কথাগুলো বলতে বলতে গাল বেয়ে পানি পড়ে গেল। তৎকালীন আমায় আয়াস নিজের সঙ্গে একেবারে মিশিয়ে নিলেন। আমি আজ কিছুই বললাম না। আজ আমি সত্যি অর্থে পাশে চাইছি ওনাকে, তবে পরিবর্তে ওনাকে জড়িয়েও ধরলাম না আমি। আয়াস সেই অবস্থাতেই বলে উঠলেন, আই প্রমিস তুমি তোমার দৃষ্টি ফিরে পাবে। আর ওই ছেলেদের তো আমি কোনো মতে বের করতে চাই। আমিও তো দেখি ওরা মায়ের সন্তান।
আমি একাধারে ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে চলেছি। আমার থুতনিতে হাত রেখে আমার মুখ তুললেন আয়াস। আমি চোখ বন্ধ করে রয়েছি। আমার ঠোঁটে হঠাৎ করেই নিজের ঠোঁটের স্পর্শ দিতেই কান্না 1 সেকেন্ডেই থেমে গেল, চোখ খুলে গেল। আয়াস হালকা হেসে বললেন, কান্না থামানোর সহজ আইডিয়া। নির্লজ্জ লোক। আয়েশ এবার আমায় ঘুরিয়ে পেছন দিক থেকে পেঁচিয়ে ধরলেন, আমার ঘাড়ে আলতো করে কয়েকটা পরশ এঁকে দিয়ে বললেন, এখন আমি শুধু তোমার এই বিষাদ কাটাতে চাই। এইভাবে নিজের বার্থডে স্পয়েল করবে না, তাই ব্লাডি রাস্কেলগুলোর কথা ভেবে। সো স্মল বার্ড, তোমার জন্য কি করতে পারি এখন? আমি বেশ কিছুক্ষণ নীরব রইলাম। আসলে ভাবছি ওনাকে কি বলা যায়। ভাবা সম্পূর্ণ হতে স্ট্রেট কাট বলে দিলাম, আপনি আইনজীবী হিসেবে ভালো মানুষের পক্ষে দাঁড়াতে পারবেন? সত্যিকারের আইনজীবী হয়ে উঠবেন আমার জন্য? কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে পিনপতন নীরবতা বিরাজ করলো। আমার কথার উত্তর দিচ্ছেন না আয়াস, আর আমি চাতক পাখির মতো উত্তরের আশা করছি। বেশ কিছুক্ষণ পরেও যখন ওনার কোনো উত্তর পেলাম না, তখন ওনার হাতটা ধরে একটু ঝাঁকুনি দিয়ে বললাম, কি হলো বলুন? হ্যাঁ বা না কিছু তো একটা উত্তর দিতেই পারেন। আয়াস আমার হাতটা ছাড়িয়ে নিলেন। ওনার ভাবভঙ্গি বলে দিচ্ছে উনি কোনো নেগেটিভ অ্যান্সার দিতে চান, আর আমার ধারণাই ঠিক প্রমাণিত হলো। এতদিনের অভ্যেস কি করে ছাড়বো? আমি কেমন প্রকৃতির মানুষ সেটা তুমি জানো নিশা পাখি। খারাপটাকে আপন করে নিয়েছে, এই খারাপটাকে পর করতে আমার মন সায় দিচ্ছে না। যদি আপনি আমার এই ইচ্ছে পূরণ করেন, আমার জীবনের সব থেকে বড় পাওয়া এটাই হবে। কিন্তু আপনি হয়তো আমার চেয়ে বেশি নিজের টাকা আর খারাপটাকেই বেশি ভালোবাসেন। তবুও মনের মাঝে সূক্ষ্ম একটা আশা ছিল বলে চেয়ে বসলাম আপনার কাছে। আপনি আমায় ভুল প্রমাণিত করলেন। আশাহত হয়ে কথাগুলো বলাতে অস্থির হয়ে পড়লেন আয়াস। হয়তো মানুষটা নিজেও দোটানায় পড়েছেন, কিন্তু আমিও ঠিক করে নিয়েছি যে যদি এই উন্মাদ লোকটার সঙ্গে সংসার করতেই হয়, তবে স্বাভাবিক মানুষ করেই ওনার সঙ্গে সংসার করব, এর আগে নয়। লিসেন তুমি, আমি কোনোভাবেই থাক না, কোনো বাহানা দেওয়ার দরকার নেই। আমি বুঝেছি আপনার ভালোবাসা আপনার টাকা, লক্সারি এসবের কাছে ফিকে পড়ে গেছে। কতটুকু সম্পূর্ণ করতে না করতেই ধমকে উঠলেন আয়াস। আনিশা। এই একটা কাজ আপনি ভালোই করতে পারেন, ধমকে চুপ করিয়ে রাখা। অনেক রাত হয়েছে, বাড়ি চলুন, মা বাবা চিন্তা করছে হয়তো। হাঁটা দিলাম আমি আয়াসের পাশ কাটিয়ে। কয়েক পা ফেলতেই কোলে তুলে নিলেন আয়াস। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে অপ্রস্তুত হয়ে ওনার শার্টের কলার চেপে ধরলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, কি করছেন এটা? নামান। ওকে, দেন আমি তোমার একটা ডিল দিচ্ছি। কি ডিল? আয়াস আমায় নিজের সঙ্গে আরো মিশিয়ে নিয়ে আমার গালে ওনার নাক দিয়ে স্লাইড করে বলেন, তখন তোমায় আই লাভ ইউ বলেছিলাম না, এখন তার অ্যান্সার চাই। আই লাভ ইউ টু বলতে পারো বা আই হেট ইউ, আমি মাইন্ড করবো না। জাস্ট যে কোনো একটা বলো, কোল থেকে নামিয়ে দেবো। রাগে দুঃখে আয়েশের কাঁধে খামচি দিলাম আমি। যদিও আমার এত বড় বড় নখ নেই যে খামচির মাংস তুলে ফেলবো। টেনশনে দাঁত দিয়ে কেটে কেটে নখ গায়েব করে ফেলেছি। এই রাক্ষসী মেয়ে, খামচে মেরে ফেলতে চাও? আপনি খুব বাজে ডিল দিয়েছেন, সব জেনে শুনে দিয়েছেন। নিচে নামিয়ে দিন। আপনি জানেন আমি এটার উত্তর আপনাকে দিতে পারবো না, কারণ আমি থেমে গেলাম। পুরো বাক্য বলার মতো সাহসও পাচ্ছি না। আয়াস সেধে প্রশ্ন করলেন, কারণ আমি তো তোমাকে শুধু আই লাভ ইউ বলতে বলিনি, আই হেট ইউ বলতে পারো। নিচে নামিয়ে দিন। আচ্ছা শোনো, কারণটা আমি বলি। কারণ হলো তুমি নিজে বুঝছো না তুমি ঠিক কি চাও। তোমার মনে আমার জন্য অনুভূতিটা ঠিক কি, ভালোবাসা নাকি ঘৃণা, সব মিলিয়ে তুমি প্রচন্ড কনফিউজড। সে কারণে দুটোর একটার উত্তর দিতে পারছো না। আমি উত্তেজনার ওনার কথায় সম্মতি জানাতে গিয়েও চুপটি করে রইলাম। লোকটা মনের কথা বুঝতে এক্সপার্ট। আয়াস আমাকে ঝাঁকিয়ে বললেন, অ্যাম আই রাইট? আমি উল্টে না বোধক মাথা ঝাঁকালাম। আয়াস হেসে দিলেন। ওনার এই হাসিটা গা জ্বালানো হাসি। হাসতে হাসতে বলে উঠলেন, আমি বুঝি না, তোমরা মেয়েরা কি কখনো নিজের হার স্বীকার করতে জানো না, নাকি শুধু তুমি নিজের হার স্বীকার করতে জানো না? আমি ভেঙচি কেটে বললাম, এটা কোনো খেলা নয় যে হার জিত টেনে আনছেন। এনিওয়ে, রাতের আইসক্রিম গলে গেল, তবুও তোমার মন গলল না। টেক ইট। আমি মুখ ফুলিয়ে বসে থাকলাম। আস্তে আস্তে আমায় নিয়ে হেঁটে চলেছেন আয়াস। আমার নিরাপত্তা দেখে বাজখাই কণ্ঠে বললেন, কি হলো, নেবে নাকি ফেলে দিয়ে কোমর ভাঙবো? আপনি আমায় ফেলে দেবেন? হ্যাঁ, এটা আপনার দ্বারা হবে না। কথাটা ভাব নিয়েই বললাম আমি। আমার কথা শোনা মাত্র আয়াস 2 হাত দিয়ে আমায় আলগা করে ফেলে দিতে চাইলেন। আমি নিচে থেকে আয়াসকে জড়িয়ে ধরলাম। এতটা খারাপ মানুষকে ভরসা কি করে করো নিশা পাখি?
মজার ছলে বলে উঠলেন আয়াস। ওনার কথায় তেতিয়ে উঠলাম আমি। আসলেই ওনাকে ভরসা করা বিরাট মাপের বোকামি। আর কথা না বাড়িয়ে আমি ওনার হাত থেকে আইসক্রিম ছিনিয়ে নিলাম। তা দেখে উনি নিজের গাম্ভীর্য বজায় রেখে বললেন, এখন খাও। এভাবে কিভাবে? এভাবে এভাবেই। নাক ফুলিয়ে আমি আইসক্রিম প্যাকেট থেকে বের করে মুখে দিলাম। বেশ খানিকটা গলে গিয়েছে আইসক্রিম, তাই মুখ দিতেই তরতর করে গলে যাওয়া আইসক্রিম আমার মুখ বেয়ে গলা পর্যন্ত নেমে গেল। আয়াসের উদ্দেশ্যে বিরক্ত হয়ে বললাম, দেখেছেন, এই জন্যই খেতে চাইনি। আপনি ইচ্ছে করে আমায় খেতে বললেন না। আমার কথার কোনো রকম প্রত্যুত্তর না দিয়ে মুখ নিচু করে আমার থুতনিতে ঠোঁট রাখলেন আয়াস। সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ যেন বয়ে গেল আমার মাঝে। শিথিল হয়ে এলো আমার শরীর। চোখজোড়া যেন পলক ফেলতে ভুলে গেছে। কি পাগলামি করছেন এসব? কাঁপতে কাঁপতে ওনার চুলে হাত দিলাম আমি। চুল টেনে ওঠানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। গলা পর্যন্ত লেগে থাকা আইসক্রিম নিজের ঠোঁট দিয়ে বলিয়ে মুছে ক্ষান্ত হলেন আয়াস। আমি তখন রোবটের ন্যায় স্থির হয়ে রয়েছি। ইয়েস, আমি ইচ্ছে করে তোমায় খেতে বললাম। এটা তোমার পানিশমেন্ট ছিল ডার্লিং। আমি ছটফটিয়ে উঠলাম আয়েশের কণ্ঠ শুনে। ছোটাছুটি করতেই আমার গালে কামড় দিলেন আয়াস। অটোমেটিক আমার হাত চলে গেল বাম গালে। আয়াস ক্রুদ্ধ হয়ে বলে ওঠেন, ব্যাঙের মতো ছটফট করবে না তো, নয়তো কামড় দিতে দিতে বাড়ি নিয়ে যাব। দরকার পড়লে তোমার বাড়ির লোকের সামনেও কামড় দেবো। কি নেবো না? আবার লজ্জা শরম একটু কম। আমি বিড়বিড় করে বলে উঠলাম, একটু না, আপনার লজ্জা শরম বলতে কিছুই নেই আসলে। কিছু বললে? কই না তো। আয়েশ আমায় আরো নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে বললেন, ওকে, লেটস গো। হঠাৎ করেই কেন জানি মনটা বলে উঠল, তোর সঙ্গে প্রেম নামক জিনিসটা ভয়ানক খেলা খেলছে আনিশা, সাবধান। এই নির্লজ্জর বেহায়া লোকটার প্রেমে পড়ার আশঙ্কা পাচ্ছি। মনের কথা খানিকটা চমকালাম, তবুও তাকে ধমক দিয়ে বলতে ইচ্ছে করলো, এই বাজে নির্লজ্জর বেহায়া লোকটার প্রেমে পড়ার তো মোটেও ইচ্ছে নেই, তবে উন্মাদ লোকটার প্রেমে পড়লে আমার কি করার। মাথাটা নুইয়ে গেল আমার। আস্তে ধীরে মাথা ওনার বুকে মাথা ঠেকালাম আমি। সমুদ্রের পাড়ে রাতের আকাশ এবং মাতাল হাওয়া জানান দিচ্ছে, ওহে শুনছো, উন্মাদ প্রেমিকের প্রেমিকা তুমি। একদিন পর। অফিসার, এর একটা ইভটিজিং এর কেস, আর যে করেই হোক সেই ফাইলটা আমার চাই, অ্যাট এনি কস্ট। কিন্তু এতদিন আগের ফাইল খোঁজা তো মহা মুশকিল মিস্টার রায়হান। তার মাঝে ইভটিজিং এর অতি সামান্য ব্যাপার কোথায় ধামাচাপা পড়ে গেছে সেটা কেউ জানে না। টেবিলে হাত মুষ্টিবদ্ধ করে বাড়ি দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো আয়াস। চেঁচিয়ে বলে উঠল, ইভটিজিং সামান্য ব্যাপার? এতটা ইরেসপন্সিবল কি করে হন আপনি? আপনার মেয়েকে যদি কেউ ইভটিজিং করে সেটাও কি আপনি সামান্য ব্যাপার ধরে নেবেন? পুলিশ অফিসার থতমত খেয়ে গেলেন। কিছু বলার আগে আয়াস কাট কাট গলায় বলে উঠল, লিসেন অফিসার, ভিকটিমকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে, আর ইভটিজিং কোনো সামান্য কেস নয়। একজন মেয়ের গায়ে পরপুরুষ যখন মেয়েটির অনুমতি না নিয়ে হাত দেয় তখন তার হাত কেটে ফেলা উচিত, কিন্তু আপনারা তাদের ঠিক মতো টাইট দিতেই পারেন না। এখন কি ফাইলটা খোঁজা শুরু করবেন নাকি অন্য ব্যবস্থা? কথাটা শেষ হবার আগেই অফিসার তড়িঘড়ি করে বলে উঠল, আমরা এক্ষুনি খোঁজাখুঁজি শুরু করছি, টেনশন নেবেন না। ওই ছেলেগুলোর সব ডিটেলসও আপনি পাবেন। আয়াস এবার চেয়ারে বসে পড়ে, পায়ে পা তুলে সামনে থাকা পানির গ্লাস হাতে নিয়ে বলে, ওদের ডিটেলস না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আপনাদের কাজ শুরু করুন, হারি আপ। কত বছর আগের কেস যেন? 2.5 বছর আগের। যে রিপোর্ট লিখেছে তার নাম আনিশা সাবিহা। আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি ফাইল খুঁজে বের করার। আয়াস মাথা ঝাঁকাতেই ফাইল খুঁজি শুরু হয়। আয়াসের কপালে ভাঁজ পড়েছে। তীক্ষ্ণ নজর তার, সে আজ বের করেই ছাড়বে সেই 4 জন আসলে কে। এমনকি তাদের উন্মুক্ত শাস্তিও ঠিক করে ফেলেছে আয়াস। বাড়িতে দুপুরের খাবার খেয়ে পিহুর কাছে চলে এসেছি আমি। আজ ফুলকিও নেই, তার অসুখ করেছে, তাই বিগত 2 দিন ধরে ছুটিতে। পিহু গত 1 দিন ধরে আমার উপর বেশ রাগান্বিত। আমি ডাকলে সাড়া দেয় না সে। তার রাগের কারণও আন্দাজ করতে পেরেছি আমি। কারণটা হলো, আমি তো এখানে প্রায় 2 দিন ছিলাম না, যার কারণে রাগে রাগান্বিত সে। পিহু, কথা বল। পিহু নীরব, শুধু পাখা ঝাপটানোর আওয়াজ কানে আসছে। আমি খাঁচা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, এই বেয়াদব, ভালো লাগছে না, কথা বল। খাঁচা ঝাঁকাতেই নিচের নাম ধরে ডেকে উঠল পিহু। আমি কিছু বলতে উদ্যত হতেই একটা কণ্ঠে চুপ হয়ে গেলাম। ভুরু কুচকে বোঝার চেষ্টা করলাম কার গলা এটা। ম্যাডাম, আপনাকে একটু বাইরে যেতে হবে। বাইরে কেন? আর কে আপনি? আমি এই গাড়ির ড্রাইভার। আয়াস স্যার বলেছেন
আপনাকে এক জায়গায় নিয়ে যেতে। আয়াস বলেছে আমাকে নিয়ে যেতে, কিন্তু কোথায়? আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, কোথায়? সেটা বলতে মানা করে দিয়েছে ম্যাডাম, শুধু বলেছে আপনার জন্য সারপ্রাইজ। এই লোকটা পারেও বটে, এত সারপ্রাইজের কথা মাথায় কি করে ঘুরতে পারে ওনার। আমি উঠে দাঁড়ালাম, ড্রাইভারের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে যান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি করবেন দয়া করে, স্যার তাড়াতাড়ি যেতে বলেছে। আমি মাথা দুলিয়ে ভিতরে এলাম, কোনো মতে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। তারপর বাইরে এসে গাড়িতে উঠলাম। কোথায় যেতে চলেছি কে জানে। আয়াসের নামে বেশ কিছুক্ষণ বিড়বিড় করলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। প্রায় 1.5 ঘন্টা ধরে আমি গাড়িতে বসে আছি। বারবার ড্রাইভারকে প্রশ্ন করেও সঠিক উত্তর পেলাম না যেন। এতক্ষণ হয়ে গেল, এমন কোথায় যাচ্ছি যে এতটা দেরি লাগছে। আর 5 মিনিট প্লিজ। উফ, বিরক্ত লাগছে আমার। আয়াস আমায় ফোনও দিয়ে রাখেননি যে কল করব। 5 মিনিট করে করে প্রায় আধা ঘন্টা পর এসে গাড়ি থামলো। ড্রাইভার বললেন, ম্যাডাম এসে গেছি, নেমে পড়ুন। আমি নামলাম। তারপর প্রশ্ন ছুড়লাম, কিন্তু এটা কোথায়? কোথায় যাব এখান থেকে? আয়াস কোথায়? কথাটুকু বলার পর উত্তর আর পেলাম না। গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ হলো। ঘাবড়ে গেলাম। পিছন ফিরে চিল্লিয়ে বললাম, ড্রাইভার ভাইয়া, কোথায় যাচ্ছেন? আয়াস কোথায়? উত্তর দেওয়ার মতো আর কেউ রইল না। আতকে উঠলাম, বা খাড়া সহ দিশেহারা হয়ে পড়লাম। আমাদের এখানে কেন আনা হয়েছে? কি করেছি আমরা? বিনা অপরাধে অযথা পুলিশ কাস্টাডিতে ধরে আনার মানে কি? পুলিশ কাস্টাডির ভিতরে থাকা 4 জন ছেলের মাঝে একজন কথাটি সাহস করে বলেই উঠল অবশেষে। 4 জনই চেয়ারে বসে জবথবু হয়ে রয়েছে। তারা কিছুটা ভয়েই রয়েছে। তাদের ঠিক বিপরীত দিকে বসে আছে আয়াস। ডান হাত টেবিলের ওপর রেখে একের পর এক টেবিলে আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে ওদের দিকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। আমি আয়েশ রায়হান, তোদের মার্ডারে চার্জ দিয়েছি, যার কারণে তোরা এখন জেলে। আয়েশের গম্ভীর কণ্ঠ শোনা মাত্রই 4 জনই কেঁপে ওঠে। আয়েশকে যে তারা চেনে না এমনটা নয়, চেনে বলেই বেশি করে ভয় পাচ্ছে। আজ পর্যন্ত যাকে কেসে হারানো সম্ভব হয়নি, সে নিজেই যদি মার্ডার চার্জ দেয় তাহলে তাদের ছাড়া পাওয়া বড়ই মুশকিল হয়ে যাবে। তাদের মধ্যে একজন জোরে বলে ওঠে, এসব মিথ্যা চার্জ কেন দিচ্ছেন? আমরা মার্ডার কেন করব? আপনি মিথ্যা অভিযোগ তুলতে পারেন না। আমি সব পারি। নিজের আর আমার খুব প্রিয় মানুষের জন্য যতটা নিচে নামতে হয় ততটাও নিচে নামতে পারি। আমার মাঝে কোনো আফসোস কাজ করবে না। তাছাড়া আমি তোদের ওপর কোনো মিথ্যা অভিযোগ করিনি। আমার কাছে ভিকটিম রয়েছে, ও সাক্ষী দিতে পারে। তারপর তোদের কি হবে? বেশ শান্ত কণ্ঠে কথাগুলো এক নাগারে বলে গেল আয়াস। তার মাঝে কোনো তাড়াহুড়ো বা হেলদোল নেই। সে এমন ভাবে বসে আছে যেন কিছুই হয়নি। কিন্তু আমরা তো কাউকে মার্ডার করিনি। একে অপরের দিকে তাকাতাকি করে বলে উঠল ছেলেগুলো। তার জবাবে আয়াস বুকে 2 হাত গুজে বলল, চেষ্টা করেছি, সেটা প্রায় 2.5 বছরের আগের কেস, যেটা আমি রিওপেন করব। ছেলেগুলো সকলে চুপ হয়ে যায়। আয়াস থুতনি বোলাতে বোলাতে পর্যবেক্ষণ করে সবাইকে। ছেলেগুলো মনে করার চেষ্টা করছে কাকে মারার চেষ্টা করেছে ওরা। তখনই পুলিশ অফিসারের আগমন ঘটে কাস্টাডির ভিতরে। ছেলেগুলোকে শুনিয়ে শুনিয়ে বলে ওঠেন, তোদের বিরুদ্ধে রিপোর্ট করেছিল আনিশা সাবিহা নামের একজন মেয়ে, যার কারণে তোরা মারার চেষ্টা করেছিলি। এখন মনে পড়েছে নাকি দেবগো একটা? শেষ কথাগুলো হুমকি দিয়ে বলেন পুলিশ অফিসার। ছেলেগুলো কেঁপে উঠে ভয়ে। তাদের মনে পড়েছে, তবুও তারা দমে না। অভিযোগ করেনি কারণ যখন তোদের মতো জানোয়া ছেলেদের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা ওদের ছিলই না। ওরা ভয় পেয়ে বিদায় নিয়েছিল। কিন্তু তারা ছাড়লেও এই বিষয়টা আমি ছাড়ছি না। আর প্রমাণের কথা বলছিস, তাহলে সেটা আমার উপর ছেড়ে দে। কোর্টে প্রমাণ করার দায়িত্ব আমার। আর অফিসার, আপনি বাইরে যান। লয়ার হিসেবে আমি একান্ত কথা বলতে চাই। আই থিঙ্ক আপনি বুঝেছেন যে আমি কি বলতে চাইছি। অফিসার মাথা নাড়িয়ে দ্রুত গতিতে বাইরে চলে যান। সঙ্গে সঙ্গে সকলে আয়াসের মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে। এই লোকটার থেকে ছাড়া পাওয়ার উপায় কি? তারা সকলে নিজেদের ইশারা করে হুট করে হাত জোর করে বসে। ও স্যার, ভুল হয়ে গেছে। আমরা শুধু যেতে চাই। আমরা দিব্যি কেটে বলছি, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। শুধু এসব কেসে ফাঁসাবেন না স্যার। বেশ স্বাভাবিকভাবে কথাগুলো শুনল আয়াস। সঙ্গে সঙ্গে হেসে উঠল সে, যেন ছেলেগুলো কোনো মজার কথা বলছে। ও মাই গড, তোরা দিব্যিও করিস, কিন্তু রাখিস না।
যখন এসব ঝামেলা জড়ানোর ইচ্ছা নেই তো চল না, তোদের একটা বেটার অপশন দিচ্ছি। অপশন এই একটাই, যদি রাজি থাকিস তাহলে সকল এখান থেকে ছাড়া পাবে। ছেলেগুলো যেন আশার আলো পায়, হতভম্ব করে বলে, কি অপশন? যে কোনো অপশন মানতে রাজি স্যার। তোদের 4 জনের মধ্যে সবাইকে অন্ধ হতে হবে, চোখ ডোনেট করতে হবে। চেয়ারে বসে থাকা 4 জনই চমকে উঠল, তাদের চোখ কপালে উঠে গেল। আয়াস কথাগুলো এতটাই স্বাভাবিকভাবে বলেছে যে কাজটা খুব সোজা। সকলে নিজেদের চোখে হাত বলিয়ে চিল্লিয়ে বলে উঠল, কখনোই না। আপনি কি পাগল নাকি? চোখ হারিয়ে অন্ধ হয়ে থাকবো নাকি? তার থেকে তো ভালো সারা জীবন জেল খাটা। আয়াস মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। জেল নয়, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। ফাঁসি কি করে? মার্ডার করলে তো যাবজ্জীবন জেল হয়। অযথা ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি হাওয়ায় কথা ওড়াই না রে। তোরা যেহেতু একটা মেয়েকে মারার চেষ্টা চালাতে পেরেছিস, নিশ্চয় আর কিছু কেসও আছে তোদের নামে। সেসব মিলিয়ে আরো না হয় কয়েকটা কেস যোগ করলাম। আর তোরা আরো অনেক অনৈতিক কাজ যেমন ড্রাগ পেডলারদের সাহায্য নিশ্চয়ই করিস। এটা তোদের বই অসম্ভব বিষয় না। সব মিলিয়ে এমন প্যাঁচ লাগাবো না, তোদের ফাঁসিতে উঠতে হবে। এমন অনেক লোক আছে যাদের আমি ফাঁসিতে এইভাবেই ঝুলিয়েছি। তোদের ঝোলানো কোনো ব্যাপারই না। এখন বল তোরা কোনটা চাস, চোখ নাকি প্রাণ? সকলের অবস্থা কাহিল হয়ে পড়েছে, সেটা তাদের চেহারাতেই ভালোভাবে বোঝা যাচ্ছে। বড্ড আকুতি মিনতি করেও আয়াসের মন গলাতে সক্ষম হলো না কেউ। তাদের ক্ষমা চাওয়ার কথাবার্তা শুনে বিরক্ত হয়ে পড়ল আয়াস। চেয়ার থেকে উঠে পড়ল সে। দেখা হবে কোর্টে। পেছন ঘুরে এক পা বাড়াতেই তার ডাক পড়ল। আয়াস জানে তারা ডাকবে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় সে। তৎক্ষণাৎ ওরা হাত জোর করে বলে ওঠে, চোখ আমরা দিতে রাজি, কিন্তু প্রাণ নিয়েন না। কিন্তু আমাদের পরিবারের কি হবে? নাথিং, বরং তোরা অন্ধ হলে ওরা গর্ববোধ করবে। বিকজ নোংরা চোখ দিয়ে আর কেউ ধর্ষিত হবে না। ওরা মানসিক প্রশান্তি লাভ করবে। ভরণ পোষণ সেটা না হয় আমি দেখে নেবো, নো প্রবলেম। ছেলেগুলো প্রায় কেঁদে দেবে এমন অবস্থা। আয়েশের দয়া হচ্ছে না তাদের দেখে, বরং খুব আনন্দ হচ্ছে তার। কিন্তু তার একটাই চিন্তা, ওদের মধ্যে কারো আই ম্যাচ করবে তো আনিশার সঙ্গে। যদি করে যায় তবে তো কথাই নেই। আর বাকি ডোনেট করা চোখ আয়েশ অন্ধ ছেলে মেয়েদের জন্য হসপিটালে দিয়ে দেবে। আমি কাল আমার অ্যাসিস্ট্যান্টের হাতে বন্ড পেপার এনে দেবো। সই করে দিলে অপারেশন শুরু হবে। আর আজকে তোরা ছাড়া পাচ্ছিস না, একেবারে অপারেশনের দিন ছাড় পাবি। বলেই ঘাড় ফিরিয়ে বেরিয়ে আসে আয়াস। বাড়িতে যাবে, তার মনটা ছটফট করছে। তার নিশা পাখিকে দেখার তৃষ্ণা জেগেছে। তৃষ্ণা না মিটলে ছটফট করতে থাকবে তার মন। কোন দিকে পা বাড়াবো বুঝতেই পারছি না। চলতে চলতে পা থেমে গিয়েছে এক জঙ্গলে। দৃষ্টিহীন মেয়ে আর কত দূরই বা যেতে পারে। ড্রাইভার নামক লোকটা আমায় কোথায় নামিয়ে দিয়ে চলে গেলেন সেটা বোধগম্য হচ্ছে না। দিশেহারা হয়ে যেতে যেতে এক পর্যায়ে পাথরের সঙ্গে পা লেগে প্রচন্ড জোরে আঘাত পেয়ে পড়ে গেলাম আমি। মুখ থেকে কাতর সুরে বেরিয়ে পড়লাম, আয়াস! কুকিয়ে উঠে বসে পড়লাম আমি। শরীরটা বোধ হয় ধুলোয় মাখামাখি হয়ে গেছে। আসলে এখানে চারিদিকে গাছ, সেই হিসেবে মনে হচ্ছে এটা ঘন জঙ্গল। হাতের কোনোইয়ে হাত দিতে চোখ মুখ জড়িয়ে এলো আমার। মনে হচ্ছে কেটে গিয়েছে জায়গাটা। এক পর্যায়ে চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। অস্ফুট স্বরে আয়াসকে ডাকলাম আমি। এই মুহূর্তে মনটা ওনাকেই চাইছে, যেন উনি থাকলে আমায় কোনো বিপদ ছুঁতে পারবেই না। উনি নেই বলেই এত বিপদ হয়ে চলেছে আমার। আয়াস, আপনি কোথায়? এখানে চলে আসুন প্লিজ। ঠোঁটে ঠোঁট চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। এখন মনে হচ্ছে আয়াসই এসব করেছেন, কারণ ড্রাইভার তো ওনার নামই বলেছিলেন। কিন্তু কেন আমার সঙ্গে এমনটা করলেন? তবে কি উনি আমায় আর পছন্দ করেন না? সব মোহ কেটেছে আয়াসের। বেশ কিছুক্ষণ কেঁদে মনটাকে শান্ত করে উঠে দাঁড়ালাম অনেকটা কষ্টে। খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে। হাঁটুতেও আঘাত পেয়েছি বেশ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে এলো গাড়ির শব্দ। মনে হলো সামনেই কোনো রাস্তা আছে। দেরি না করে ছুটলাম সেদিকে। মিনিট 10 হাঁটতেই গাড়ির আওয়াজ প্রগাঢ় হলো। একসময় পিচ ঢালা রাস্তায় এসে পৌঁছালাম আমি। গাড়ি চালানোর আওয়াজও শুনতে পাচ্ছি, কিন্তু কোন দিকে যাব আমি তো বুঝতেই পারছি না যে রাস্তার সাইডে নাকি মাঝে দাঁড়িয়ে আছি। এই আপা, সরেন সরেন, মেইন রোড থেকে সরেন। আর চোখে দেখেন না? কথাগুলো কানে আসা মাত্রই চমকে উঠলাম। একটা পুরুষের গলা। লাগাতার হর্ন বাজিয়ে যাচ্ছে। কিছু বুঝে উঠে সরে দাঁড়ানোর আগেই গাড়ির ধাক্কা লেগে পড়ে গেলাম মাটিতে। মাথা গিয়ে ঠুকে গেল পাকা রাস্তায়। মাথাটা চক্কর দিয়ে উঠল। কপালের বাম সাইডে অসম্ভব জ্বালা পোড়া শুরু করেছে এই মুহূর্তে।
চোখটা বুজে আসছে আমার, শুধু কানে এলো চেঁচামেচির আওয়াজ, তাও আস্তে আস্তে মিলিয়ে গেল। পিটপিট করে চোখ মেললাম আমি। আশেপাশে অন্ধকার, সেটাই হওয়ার কথা। সারা শরীরে অসম্ভব ব্যথা অনুভব করলাম, বিশেষ করে কপালের বাম দিকে। সেখানে হাত দিতেই বুঝতে পারলাম সেখানে ব্যান্ডেজ লাগানো। আশেপাশে নিস্তব্ধতা, এরই মাঝে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ শুনতে পেলাম। ওমা, তোমার জ্ঞান ফিরেছে? কেমন লাগছে এখন? কে আপনি? প্রথমত আমায় তুমি করে বলবা। আমি এতটাও বুড়ি নই যে আপনি বলতে হবে। আমি মেয়ে, আমি মৃধা। মনে পড়েছে রাস্তায় ওই যে অ্যাক্সিডেন্ট করেছিলে? আমি মাথা তোলাতেই আমার মাথায় হাত রাখে মেয়েটা। মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে সে, যেন আমার সে খুব ভালোভাবে চেনেন। আমি তো ওই বাইকওয়ালাকে খুব জেরে দিয়েছি। কত বড় সাহস! ওরা যখন তখন অ্যাক্সিডেন্ট করে বসে, জানো তো? যেমন আজ তোমার সঙ্গেও করে বসলো। মৃধার কথায় আমি খানিকটা ইতস্তত বোধ করে বললাম, বাইকওয়ালা লোকটার কোনো দোষ ছিল না, দোষটা আমার। আমি দেখতে পাইনি, তাই আর লোকটা তো আর জানতো না আমি অন্ধ, তাই না বুঝেই অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। মৃধা অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, কি? তুমি দেখতে পাও না? আই এম সরি। সরি তো ওই বাইকওয়ালাকে বলা উচিত, তাই না? আরে হ্যাঁ, কিন্তু ওনাকে কোথায় পাবো আমি? উফ মৃধা, তুইও না একটা পাগল। জীবন ভাইয়া ঠিকই বলে। ধুর। মৃধার অসহায় ভঙ্গিতে কথা শুনে হাসি পেল আমার। ঠোঁটে ঠোঁট চেপে হেসেও দিলাম। মেয়েটা ভারী মজার। অনেকক্ষণ ধরে মৃধার কথাগুলো আমার বিষণ্ণ মন ভালো করে তুলেছে। মেয়েটা যেন সকলের বিষাদ কাটাতে পারে, তবুও এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে আমায়। তবুও কেন যেন মন থেকে প্রাণ খোলা হাসিটা আসছে না, মনের কোণে কোণে প্রগাঢ় বিষণ্ণতা। আচ্ছা শোনো, তুমি তো আমার নাম জেনে গেলে, আর আমি তখন থেকে প্যাক প্যাক করে যাচ্ছি হাসির মতো। তোমার নামটাও জানা হলো না, কি করবো বলো? আমি এমনই, মুখটা আগে থেকে চলতে থাকে। অসহায়ের মতো বলল ত্রিধা। তার কথা শুনে মুচকি হাসলাম আমি। সে আবার প্রশ্ন করল, তোমার নাম কি এবার বলো? আমি নীরব হয়ে গেলাম। মনে একটা ছোট্ট দ্বন্দ্ব উকি দিয়ে বলল, এখন পুরো নামটা কি বলবি? আনিশা রাইহান। এটা কি তোর বলা উচিত হবে? না না, এমন লোকের পদবি ইউজ করার কোনো দরকার নেই। আমি উত্তর খুঁজে গলা খাকারি দিয়ে মৃধাকে বললাম, আনিশা, আনিশা নাম আমার। সত্যি? কি সুন্দর! তোমার নামের সঙ্গে তো আমার ক্রাশের মিল আছে। তোমার নাম শোনা মাত্র তার কথা মনে পড়ে গেল। যদিও সে আমার মনে সব সময় থাকে। আমিও আর প্রত্যুত্তরে নিঃশব্দে হেসে তাকে বললাম, ক্রাশ? কে তোমার ক্রাশ? না, এটা বলবো না। সকলের হলিউড টলিউডের নায়ক নায়িকা ক্রাশ হয়, আর আমার ক্রাশ কোনো হিরো নয়, আমার কাজিন জীবন ভাইয়া। শুধু ক্রাশের কথা বললে মজা উড়ায়। তবে আমি জানি সে মনে মনে ক্রাশকে হিংসা করে। মেয়ের সামনে মেয়ে আর ছেলের সামনে ছেলের প্রশংসা করলে জ্বলে যাবে, এটা স্বাভাবিক। তবে কি জানো, আমার ক্রাশ হিরোর থেকে কম নয়, কিন্তু সমস্যা একটাই। কি? সে কাঁদো কাঁদো হয়ে বলল, লাইফে তাকে যতবার দেখেছি সবসময় সিরিয়াস হয়ে থাকে, হাসতে দেখিনি। একটা মানুষ কি করে না হেসে থাকতে পারে বলো তো? আমি মৃধার কথায় কপাল কুঁচকালাম। সব সময় গম্ভীর হয়ে থাকে এমন মানুষও আছে নাকি? চোখ জোড়া শুরু করে বললাম, সে নিশ্চয়ই হাসে নিজের প্রিয়জনের সামনে, নিজের ফ্যামিলির সামনে। একটা মানুষ কখনোই না হেসে থাকতে পারবে না। হয়তো সে বাইরের পৃথিবীকে দেখাতে চায় সে কতটা গম্ভীর রকমের মানুষ। হয়তোবা। আচ্ছা শোনো, তুমি একা একা কেন বাড়ি থেকে বেরিয়েছিলে? আজ কত বড় বিপদ হতে যাচ্ছিল, তোমার আইডিয়া আছে? মৃধার কথায় শব্দ ফুরিয়ে এলো আমার। সে তো জানেই না আমি ইচ্ছে করে বাড়ি থেকে বের হইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। আয়েশ একদিন আমায় বলেছিলেন, আমি সত্যিই খুব স্বার্থপর। ব্যাপারটা যদি আমার স্বার্থ হয়ে দাঁড়ায় তবে আমি আর অন্য কিছু দেখতে চাই না। আসলে উনি ঠিকই বলেছিলেন, চরম মাপের স্বার্থপর মানুষ উনি। যাকে যখন প্রয়োজন হয় নিজের কাছে জোর করে টানেন, আর যাকে যখন দরকার পড়ে না তখন কাগজের পাতার মতো ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করেন না। অর্ক ভাইয়ের কথাগুলো ভীষণভাবে কানে বাজছে আমার। সেদিন অর্ক ভাইয়ের সঙ্গে চলে যাওয়া উচিত ছিল আমার। এই যে কোন ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছ? আসলে কি বলো তো, আমাকে বাড়ি যেতে হবে। সন্ধ্যা পার হয়ে গেছে। ফুপি বলছিল সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। তোমায় পৌঁছে দিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তোমার ঠিকানা বলো।
আমি কল্যাণপুরে থাকি, আমায় ওখানে দিয়ে আসবি প্লিজ। হুট করেই কথাটা বলে ফেললাম আমি। কল্যাণপুরে অর্ক ভাইয়ার বাড়ি, আমি সেখানেই যাব। যেখান থেকে আমায় এক প্রকার জোর করে বের করে দেওয়া হয়েছে, সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। আমি এতটাও লজ্জাহীন মেয়ে নই। ওই বাড়িতে কখনো ফিরে যাব না আমি। কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মৃধার কণ্ঠে ভাবনার সুতো কেটে ওর দিকে মনোযোগী হয়ে পড়লাম। এটা তো সাবার, এত দূর কি করতে এসেছিলে, তাও একা? একা আসিনি, হারিয়ে গেছি। কাপা কাপা গলায় মিথ্যেটা বলেই দিলাম। সত্যি বলার মতো মুখ নেই আমার। চোখের কোণে ভিজে গেছে এক অজানা কারণে। অনুভূতিগুলো মাঝে মাঝে যন্ত্রণাদায়ক কষ্ট দেয়। ইচ্ছে করে মরে যাক সেই অনুভূতিগুলো, যা আমার অনুভব করা উচিত ছিল না, কিন্তু করে ফেলেছি। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে চলেছি ক্রমশ। মৃধা আমার হাতে হাত রেখে বলে উঠল, ঠিক আছে, আমি রিসেপশনে বিল পে করে আসছি, তুমি এখানেই থাকো, একটু পর এসে তোমায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মাথা নাড়ালাম আমি। মৃধা উঠে চলে গেল। মেয়েটা আমার জন্য কত কি করছে, এমনকি টাকাও খরচ করছে। চাদর পাইয়ের ওপর থেকে সরিয়ে বেডের নিচে পা ঝুলিয়ে বসতেই কান্না নিবারণ করা আর সম্ভব হলো না। নিচের ওপর পাহাড় সমান রাগ উঠল। নিচের ডান হাত তুলে দুই গালে দুটো থাপ্পড় মারলাম রাগে। অসভ্য লোকটার জন্য এত কান্না করার কি আছে? কেন বাজে লোকটাই টান টানছিস বল? নিজেকেই থমকে উঠলাম আমি। কোনোইতে বেশি ব্যথা অনুভব করলাম, সেখানেও ব্যান্ডেজ করা। রাগের চোটে বিছানায় থাকা চাদর খামচে ধরে এদিক ওদিক ছুটতে থাকলাম। দরজা খোলার শব্দেই চাদরটা হাত পড়ে গেল। দ্রুত নিজের চোখ ডলে মুছে নিলাম। মৃধা চটপটিয়ে বলে উঠল, উঠে পড়েছ, চলো যাই, হাতে একদম সময় নেই, অলরেডি পুপি কল করে বকাবকি করছে। আমি উঠে দাঁড়ালাম। হাঁটুতে ব্যথা বোধ করে পড়তে নিলেই ধরে নিল মৃধা। আমার কাঁধে হাত রেখে আমায় সামলিয়ে হাঁটতে লাগলো সে। দুজনেই কেবিন থেকে বেরিয়ে এলাম। রাইহান মেনশনে কেউ নেই। সাহাদ সাহেব এবং মিসেস মালিহা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছেন। শুধু বাড়িতে এসেছে আয়াস। ড্রয়িং রুমের সোফা উল্টে পড়ে আছে। মিসেস মালিহার পছন্দের বেশ কয়েকটা শোপিস ভেঙে নিচে পড়ে আছে। একটা সিঙ্গেল সোফায় বসে বসে রাগে কাঁপছে আয়াস। হাত দুটো মুঠো করে রেখেছে। মুঠো করা হাতেও প্রচন্ডভাবে কাঁপছে। কপাল আর ঘাড়ের রগ ফুলে উঠেছে। নাকে আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফর্সা মুখে উপস্থিত হয়েছে ভয়ঙ্কর লাল আভা। মাথা একবার এদিক একবার ওদিক নাড়াচ্ছে। ওটা কি করে করতে পারলো? হ্যাঁ, কি করে পারলো? ও পালিয়ে গেল কেন? কেন কেন কেন? ভালোবাসা তো কম দিইনি, তবুও কেন? দাঁতে দাঁত পিষে উন্মাদের মতো কথাগুলো আওড়াতেই চিৎকার দিয়ে বলে ওঠে। দাঁড়ালো আয়াস। সামনে থাকা কয়েকজন সার্ভেন্ট ভরে কাচুমাচু হয়ে গেল। আয়াস নিজে নিজেই কিছু একটা বুঝে বলল, নিশ্চয়ই ও নীলাদ্রের সাথে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্লাডি বইয়ের সঙ্গে পালিয়েছে। বাট হাউ ডিড শি ডু দ্যাট? ও আমার, শুধু এবং শুধুই আমার ওয়াইফও। তাহলে কি করে পালাতে পারে? আয়াস নিচে রক্তবর্ণের চোখ জোড়া তুলে পর্যবেক্ষণ করে সার্ভেন্টগুলোকে। সন্দেহের চোখে সকলকে দেখে একজনের কাছে গিয়ে দাঁড়ালো সে। চোখ জোড়া ছোট করে শান্ত এবং ধীর গলায় বলল, ওকে পালাতে সাহায্য করেছো? কথাটা শান্ত হলেও কেমন জানি ভয়ানক ভয়ানক। সকলেই জবথবু হয়ে গেল। আয়াস চারদিকে ইশারা করছে, সে দ্রুত মাথা নাড়ালো। তারপর মাথা নইয়ে ফেলল। দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলো আয়াস। এভাবে সকলকে প্রশ্ন করেও কোনো লাভ হলো না তার। দাঁত কটমট করে পেছন ফিরে হেঁটে গিয়ে শোপিস সাজানো ছোট্ট গোল টেবিলটাকেও পা দিয়ে উল্টে দিল সে। গর্জন করে বলল, তাহলে কে সাহায্য করেছে? ও অন্ধ, ওর পক্ষে একাই বাড়ি থেকে বের হওয়া অসম্ভব। এই বাড়িতেও কেউ ওকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে বলো, আদারওয়াইজ। ফুলদানি হাতে নিল আয়াস। ইচ্ছে করছে নিচের মাথায় মারতে। তৎক্ষণাৎ সার্ভেন্টের মধ্যে একজন মিনমিনিয়ে বলতে লাগলো, স্যার, ম্যাম হয়তো নিজে থেকে কোথাও যাননি, আমি কি কিছু দেখেছি? ফুলদানিটা জায়গায় রেখে দিল আয়াস। এগিয়ে এলো, সন্দিহান মুখে বলল, কি দেখেছো? টেল মি ফাস্ট। আজ সকালে যখন জানালার কাজ মুছামুছি করছিলাম তখন কি? টেল মি ফাস্ট। অধৈর্য হয়ে বলল আয়াস। তখন মালিহা ম্যামকে দেখেছি জানালা দিয়ে গাড়ি যেখানে রাখা হয় গ্যারেজের সাইডে, সেখানে একটা নতুন ড্রাইভারের সাথে কথা বলছিলেন। অনেকগুলো টাকাও দিতে দেখেছি। তখন ওই পুরনো ড্রাইভার ছিল না,
দুপুরের পর ওই ড্রাইভারকে আনিশা ম্যামের ঘরের ভেতরেও যেতে দেখেছি। চোয়াল শক্ত হয়ে এলো আয়াসের, ভয়ানক হাসি দিয়ে বলে উঠল, ও তাহলে সর্ষের মধ্যেই ভূত আছে। পার্টিতে এনজয় করে বেশ ক্লান্তই হয়ে বাড়ি ফিরলেন মিসেস মালিহা এবং সাহাদ সাহেব। সঙ্গে সঙ্গেই মাথায় কিছু পড়ায় তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠলেন মিসেস মালিহা। হাঁটু গেড়ে বসে পড়লেন কপালে হাত দিয়ে। ঘটনাটি কে ঘটিয়েছে সেটা দেখার জন্য রাগ নিয়ে তাকালেন সাহাদ সাহেব। আয়াস চোখ বুজে তার শার্টের হাতা উঠাচ্ছে। চোখ বুজে থাকার কারণ তার ভয়ানক রকমের অস্থির লাগছে। মাথাটা আগের মতোই ব্যথা শুরু হয়ে গিয়েছে। আয়াস, এটা কি ধরনের আচরণ? কেউ এভাবে কারো মাথায় শোপিস ছুঁড়ে মারে? দিন যাচ্ছে, অভদ্রতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। চোখ মেলে আয়াস। আগের চেয়েও রাগ দ্বিগুণ বেড়েছে মাথা যন্ত্রণার কারণে। সে আর নিজের মধ্যে নেই, জানে না কার সঙ্গে কি করছে। অভদ্রতার কি দেখেছেন আপনারা? অভদ্রতার মাত্রা তো ছাড়িয়ে যাচ্ছে ওই মহিলা, আপনার সোকল্ড পরকিয়া করে বিয়ে করা ওয়াইফ। শাট আপ আয়াস! সাহাদ সাহেবের ধমকে দ্বিগুণ ধমকে ওঠে আয়াস। গলা ছেড়ে চিৎকার দিয়ে বলে, You shut up, Mr. সাহাদ রায়হান। সত্যি কথা সব সময় আগুনই জ্বালিয়ে দেয়। কি ভেবেছেন আমি ভুলে গেছি আমার মায়ের সামনে সব নোংরামো করার দৃশ্য? খুব ইচ্ছে ছিল আপনাকে আর আপনার প্রেমিককে জেলের ঘানি টানানো, বাট আপনাদের সঙ্গে যে রায়হান শব্দটা জুড়ে আছে না, সে কারণেই আপনারা বেঁচে যান। রায়হান পদবিটা তো আমিও ইউজ করি, ওই পদবীর অপমান হলে তো এটা ইউজ করতে পারবো না। আপনার স্ত্রীকে বলুন আনিশার সঙ্গে কি করতে এসেছে সেটা বলতে। সাহাদ সাহেব চমকে মিসেস মালিহার দিকে তাকান। ওনার চেহারা অলরেডি ফ্যাকাশে হয়ে গিয়েছে, তবুও উঠে দাঁড়ান উনি। না জানার ভান করে বলেন, আমি কি করে জানবো তোমার বউ কোথায়? তাছাড়া আমি তো বাড়িতেই ছিলাম না। আজ বার্থডে পার্টি আর বিজনেস পার্টি জয়েন করে বাড়ি ফিরছি। উল্টো পাল্টা অভিযোগ তুলছো কেন? কথাটা বলতেই মাথায় হাত দিয়ে বসে আয়াস। চোখ মুখ জড়িয়ে যায়, মাথার ভেতরে আগুন জ্বলছে। চোখ মেলে আশেপাশে তাকিয়ে ছুটে ওপরের দিকে যায়। আর পারা যাচ্ছে না, আর অসম্ভব নয় তার পক্ষে। আয়াস যাবার পরেই সাহাদ সাহেবের মিসেস মালিহা ঘরে নিয়ে আসেন। মিসেস মালিহা ব্যস্ত হয়ে পড়েন নিজের কপালে আঘাত পেয়ে কেটে যাওয়ার জন্য। ফার্স্ট এইড বক্স নিয়ে এসে বসেন অ্যান্টিসেপটিক লাগাতে। তুলো হাতে নিতেই সাহাদ সাহেব গম্ভীর গলায় বলে ওঠেন, আনিশাকে বাড়ি থেকে সরানোর পেছনে তোমারই কোনো কারসাজি আছে, তাই না? তুলোটা মিসেস মালিহা রাগের সঙ্গে ফেলে দিয়ে দম্ভ নিয়ে বলেন, হ্যাঁ তো কি করতাম? তোমার দ্বারা তো কিচ্ছুই হচ্ছিল না। আমার দ্বারাও ওই লো ক্লাস মেয়েটাকে সহ্য করা যাচ্ছে না, তাই আমি। কথাটা শেষ হতেই সাহাদ সাহেব হতভম্ব হয়ে বলেন, আয়াস কি পাগলামিটা শুরু করেছে দেখেছো? আমাদের আঘাত করতে ওর হাত কাঁপবে না? এটা তোমার ভুল হয়েছে। কোনো ভুল টুল হয়নি। আয়াস তো এমনই, নিজের জেদে কয়েকদিন অটট থাকবে, আবার আস্তে আস্তে ভুলেও যাবে। ওই মেয়েটাকে অন্তত মানতে পারলেও ওদের যা ক্লাস তা মানতে পারবে না। সাহাদ সাহেব নিজের স্ত্রীর কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ওনার চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে। সামনে ছেলেটা কি করতে চলেছে কে জানে। আমাকে চেয়ারে বসিয়ে সকলে সান্ত্বনা দিয়ে চলেছে। আমি মূর্তির মতো স্থির হয়ে বসে আছি। আয়াস এমনটা করবে বিশ্বাস করতেও নিঃশ্বাস আটকে আসছে আমার। তোমায় আমি বলেছিলাম আনিশা, ওই লোকটা ভালো নয়, বিয়ে করো না ওকে। আয়াস রায়হান তো এমনই, ওনার কাছে সবাই সমান, কেউ আপনজন নয়। কিন্তু তুমি জেদ ধরে বিয়েটা করে বসলে। হোয়াই? অর্ক ভাইয়ার কথার জবাব দেওয়ার মতো অবস্থাতেই নেই আমি। মৃধা এসে আমায় রেখে গেছে 1 ঘন্টা হলো। সকলে আমায় নিয়ে চিন্তিত হয়ে বসে রয়েছে, আমার সমস্যার সমাধান খুঁজছে, আমায় সান্ত্বনা দিয়ে চলেছে। কিন্তু কেউ জানে না আমার সব সমস্যার সুরাহা হলেন আয়াস। কি হলো? চুপ কেন? এখন তুমি জবাব পাচ্ছ না তাই তো? বারবার মানা করার সত্ত্বেও ভুলটা করেই বসলে, আর এখন পস্তাচ্ছ। মিস মৃধা যদি তোমায় এখনও না নিয়ে আসতো, যদি অন্য কোনো বিপদ হতো তাহলে কি করতে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না এসব। অর্ক ভাইয়াকে থামিয়ে দিলেন মামা। মামি এসে আমার হাতে পানির গ্লাস ধরিয়ে দিল। পানিটা খেয়ে নিলাম আমি। তৎক্ষণাৎ মামা বললেন, আমি আজই তোর বাবার সাথে কথা বলবো। মেয়েটাকে কোথায় গজিয়ে দিয়ে গেছে, জেনে শুনে বিয়ে করতে পারেনি। থাক না মামা, এতক্ষণে হয়তো মা বাবা শুয়ে পড়েছে, বিরক্ত করবেন না। মামি আমাকে ঘরে নিয়ে চলুন। আমার কথায় মামি সায় দিল। সকলে ভাবলো আমার রেস্টের দরকার। মামি আমায় ঘরে নিয়ে এলো।
ঘরে আসতেই দরজা বন্ধ করে দিয়ে দরজা ঘেঁষে বসে পড়লাম। এত কিছুর পরেও মনটা একই নাম জপ করে যাচ্ছে, আয়াস। রাতে হাজার ডাকাডাকি জোরাজুরি করেও আমায় খাওয়ানো গেল না। মামিও ছাড়লেন না, একটু খাইয়ে দরজা ভিড়িয়ে চলে গেলেন। বিছানার বালিশে মুখ গুজে শুয়ে থাকলাম। এক পর্যায়ে চোখ লেগে এলো আমার। ঘুমের রাজ্যে পাড়ি দিতে বেশি সময় লাগলো না। ঘুমটা হালকা হয়ে এলো কারো গভীর ঠান্ডা হাড়হিম করা স্পর্শে। পেটে কোমরে স্পর্শ বিচরণ করছে। ঘুমের মাঝে ছটফট করছি আমি। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে এক পর্যায়ে দম বন্ধ হয়ে এলো আমার। এ তো সেই কণ্ঠ যেটাই আমি বারে বারে মুগ্ধ হয়েছি। বেশ কয়েকটা ঢোক গিললাম, মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কিন্তু বাস্তবে আমার গলায় কারো উষ্ণ গরম নিঃশ্বাস পড়ছে। এক হাত দিয়ে কেউ চেপে ধরে আমার চোখে মুখে অন্য হাত বলিয়ে যাচ্ছে। ঘুমটা এতটাই প্রগাঢ় হয়ে এসেছে যে চোখ খুলতে গিয়েও পারছি না। নড়াচড়া করার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছি। বহু কষ্টে ঘুমের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই আধো আধো চোখ খুললাম, কিন্তু দেখতে তো পাবো না। হাতটা উঠাতেই কারো গালে হাত পড়ল। খোঁচা খোঁচা দাড়ি পেয়ে আতকে উঠে হাত সরিয়ে নিলাম আমি। ছটফটিয়ে লোকটার বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে গেলাম। তৎক্ষণাৎ আমার ওপর ভার ছেড়ে দিল এক প্রশস্ত দেহ। এই কে আপনি? আমি কিন্তু চিৎকার করব। এরই মাঝে আমার মুখটা চেপে ধরল ব্যক্তিটি। তীব্র বেগে বলল, স্টপ, এইভাবে লাফানো বন্ধ করো, স্থির হয়ে থাকো, দেখতে দাও। কতক্ষণ পর দেখছি তোমায়, তুমি ঘুমিয়ে পড়ো, সমস্যা নেই। আয়েশের কণ্ঠ শুনে চোখ বড় বড় হয়ে এলো আমার, গলা শুকিয়ে এলো। উনি এখানে কিভাবে? বিস্মিত হব নাকি ভীতু হব সেটা ঠিক বুঝতে পারছি না। আমার ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে আমার কপালের বাম সাইডে কাটা এবং ব্যান্ডেজ করার স্থানে আঙ্গুল ছোঁয়ালেন আয়াস। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলাম আমি। খুব লেগেছে না? কত কষ্ট পেয়েছে আমার পিচ্চি বউটা। আমার কপালের আঘাতপ্রাপ্ত জায়গায় বেশ গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালেন উনি। মনে প্রশান্তি বয়ে গেল। যেই অস্থিরতা ও যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছিলাম সেটা যেন এক মুহূর্তেই উবে গেল। হ্যাঁ, ওনাকেই তো আমার দরকার। আমার কপালের আঘাতপ্রাপ্ত জায়গায় বেশ গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালেন উনি। মনে প্রশান্তি বয়ে গেল। যেই অস্থিরতা ও যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছিলাম সেটা যেন এক মুহূর্তেই উবে গেল। হ্যাঁ, ওনাকেই তো আমার দরকার। আমার সব সমস্যার সুরাহা আর আমার সুখের কেন্দ্রবিন্দু আয়াস। আমার চোখে মুখে নিজের ইচ্ছে মতো চুমু খেয়ে যাচ্ছেন উনি। এক কথায় পাগলামো শুরু করেছেন। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল আমায় সাভারে নিয়ে গিয়ে এক জঙ্গলের রাস্তায় ছুঁড়ে ফেলার মতো বাজে কাজ করেছেন উনি। ওনার জন্য আজ কতটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি আমি। সঙ্গে সঙ্গে আয়াসকে ধাক্কাতে শুরু করলাম আমি। উঠুন, উঠুন, আমি বলছি উঠে বসুন। আমার তীব্র ডাক শুনে উঠে বসলেন আয়াস। আমিও ধর পড়িয়ে উঠে বসলাম। সোজাসুজি বললাম, কি চাই এখানে আপনার? আপনি এখানে কি করে এলেন? জীবনে প্রথমবার আয়াস রায়হান চোরের মতো কারো বাড়িতে ঢুকতে হলো। পাঁচিল টপকে এই বাড়ির রান্নাঘরে যে ফাঁকার গ্রিল ছাড়া জানলা আছে না, সেখান দিয়ে পা টিপে টিপে ঢুকতে হয়েছে। তুমি কোন ঘরে ঘুমিয়েছো সেটা দেখতে গিয়ে ভুল করে তোমার সো কল্ড কাজিনের ঘরে গিয়েছিলাম। আর একটু হলে তো ধরা পড়তাম। তোমার কি মনে হয় না যে আমার এমন ভালোবাসা দেখে এখন তোমার আমায় চাপটে ধরা উচিত? চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো। মুখ অন্যদিকে ফিরিয়ে বললাম, কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন বুঝি? তোমার কাটা ঘায়ে নুনে ছিটা দিতে আসবে কেন? আমি তো এসেছি আমার পাগলামি শান্ত করতে। বেশ স্বাভাবিক গলায় বললেন আয়াস। আমি তো শুনে ঠেস মেরে বললাম, হ্যাঁ সেই তো। আপনি তো নিজেরটা ছাড়া কিছু দেখতেই পান না। সব সময় নিজেরটা হলেই সব ঠিক হয়। কেন অন্যের সুখ দুঃখের কথা ভাবতে পারেন মাঝে মাঝে? শুধুমাত্র আপনার জেদ, ইচ্ছে, রাগের জন্য সকলের জীবন বিপন্ন করতে আপনি রাজি। প্রথমে তো আমাকে জোর করে বিয়ে করলেন, তারপর এভাবে জঘন্য প্ল্যান করে জাস্ট বাড়ি থেকে বের করে দিতেও পিছু পা হলেন না। বলেই রাজ্যের পানি জমা হলো আমার চোখে। ঢোক গিলে বারংবার নিজের কান্না লুকিয়ে চেষ্টা করতেও ব্যর্থ হয়েও অবশ্যই আমার চোখ গড়িয়ে পানি পড়েই গেল। ডান চোখ দিয়ে পানি গড়াতেই আমার গালে গাল ঘষে দিলেন আয়াস। আমি ওনার বুকে কিল মেরে রাগ দুঃখ মিশ্র কণ্ঠে বললাম, সরুন, স্পর্শ করবেন না আমাকে। তোমার কষ্টটা ঠিক কি কারণে নিশা পাখি? তোমাকে বাড়ি থেকে এভাবে বের করে দেওয়া হয়েছে সে কারণে, নাকি আমি এই কাজটা করেছি সেটা ধারণা করতে পেরেছো সে কারণে? কিছু বলতে উদ্যত হলেও থমকে গেলাম। মনের কোণে প্রশ্ন উকি দিয়ে বললাম, সত্যিই তো,
আসলে আমার এত বিরহ কেন? এই বাজে লোকটার জন্য? এই উত্তর দিতে বলবো না, কারণ আমি জানি সত্যিটা লুকিয়ে যাওয়া তোমার স্বভাব। তুমি সরল মেয়ে হলেও আমার জন্য যেসব অনুভূতি উপচে পড়তে চাইলেও সেগুলো গলা টিপে মেরে ফেলতে চাও, এটাই তার কারণ। আমি বাকহারা হয়ে স্থির হয়ে বসে রয়েছি। আয়েশ আমার মাথা নেড়ে দিয়ে যাচ্ছেন আর শান্ত ভঙ্গিতে কথা বলছেন, যেন আমি কোনো ছোট্ট বাচ্চা আর আমাকে শান্তভাবে বোঝানো হচ্ছে। আমি মিনমিন করে বলে উঠলাম, আপনি খুব স্বার্থপর। এটা তুমি একদম ঠিক কথা বলেছ। আমার মতো স্বার্থপর মানুষের দুটো হয় না। আমি তোমার স্বার্থের জন্যই বিয়ে করেছি, শুধু নিজের স্বার্থে। তুমি আমার মনে প্রশান্তি এনে দেওয়ার কারণ, তোমার হাসি আমার মস্তিষ্ক শান্ত করে দেওয়ার কারণ। এসবের জন্য হলেও তোমাকেই চাই। আই এম দ্য বিগ সেলফিশ। আমার কানের পাশ থেকে চুল সরিয়ে ফিসফিস করে কথাগুলো এক নাগাড়ে বললেন আয়াস। আশেপাশে কিছুক্ষণ পিনপতন নীরবতার পর আমার হৃদস্পন্দন ঘোড়ার গতিতে ছুটতে শুরু করলো। তাহলে কেন এতটা লেইন প্ল্যান করলেন? সত্যি বলতে কি জানেন তো, আপনার কথাগুলো সত্যি মনে হয়, কিন্তু আজকে আমার সঙ্গে যা যা করেছেন আমার সবটা অবিশ্বাস্য লাগছে। কাঁপা কাঁপা গলায় বললাম আমি। আয়াস সঙ্গে সঙ্গেই হাসা শুরু করলেন। ওনার হাসার কারণ খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়লাম আমি। উনি হাসতে হাসতেই বললেন, বাট দ্য রিয়েলিটি ইজ, আমি তোমায় আমার বাড়ি থেকে কেন নিজের মন থেকে বের করার আগেই মরে যাব। বুক ধক করে উঠল। কি অসহ্যকর অনুভূতি! অসহ্যকরের সঙ্গে সুন্দরও বটে। এমন অনুভূতিও হয় যেটাতে অসহ্য আর সুন্দর দুটোই মিশ্রিত থাকে। আমি কিছু বলার আগেই আয়াস নিচে থেকে বলে উঠলেন, সবাই নোংরা মহিলার কাজ, পারলে মার্ডার করে দিতাম। আই হেট দিস সো ম্যান। এক দফা চমকে উঠলাম আয়েশের কথায়। ওনার মা এসব কাণ্ড ঘটিয়েছেন? আমি অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনার মা? কিন্তু ড্রাইভারটা বলল যে আপনি। এর আগেও বলেছি, এখনো বলছি নিশা পাখি, ওনাকে আমার মা বলে অন্তত মায়ের মতো পবিত্র শব্দটাকে অসম্মান করবে না। যেই মায়ের নিচে জান্নাত থাকে না, সেই মা কখনো এমন হতে পারে না। শি ইজ নট মাই মাদার। ওই মহিলা কারোর মা হওয়ার যোগ্যতায় রাখে না। আর বাকি রইল ড্রাইভারের কথা। বাড়ির যেই ড্রাইভার তাকে ওই মহিলা ছুটি দিয়ে দিয়েছিল, আর সেই ড্রাইভার তোমায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, তাকে আমি চিনতাম না। তবে হ্যাঁ, আমার ড্রাইভারের বাড়ির পাশেই বাড়ি ছিল বলে আজ রাতে ওর বাড়িতে গিয়ে তোমার খোঁজ পেয়েছি। সাভারে গিয়েছিলাম, তোমায় যে জঙ্গলের পর মেইন রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সেখানে টঙের দোকানদারকে জিজ্ঞেস করায় তোমার ছবি দেখানোর পর সে তোমায় চিনতে পেরে বলেছিল তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশ্বাস করো, তখন মনে হচ্ছিল আমি হয়তো তোমায় হারিয়ে ফেলেছি। আমি আমার প্রাণ ভ্রমরাকে হারিয়ে ফেলেছি। বলেই বড় শ্বাস নেন আয়াস। ওনার বলা প্রতিটা শব্দে আমার ভুল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমিও যেন এটাই চাইছিলাম, মিথ্যে হয়ে যাক আমার মনে থাকা ভুল ধারণাগুলো, মুছে যাক আয়েশের বিরুদ্ধে থাকা কথাগুলো। আবার আয়াস বলতে শুরু করেন, তারপর জানতে পারি সেখানকার আশেপাশেই কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তোমায়। আমি খোঁজ করি, অ্যাট লাস্ট হসপিটালে পাই, কিন্তু তুমি ছিলে না। হঠাৎ করে মনে হয় ওই ড্রাইভার তোমার নাম করে তোমায় জঙ্গলে ফেলে এসেছে। তাই হয়তোবা তুমিও স্বাভাবিকভাবে আমাকে দোষী ভাবছো, তাই আমার কাছে আসনি। আমি আবার খবর নিই ঢাকার মধ্যে বা আশেপাশে তোমার কোনো আত্মীয়র বাড়ি আছে কিনা, জানতে সফল হই। এখানে তোমার মামার বাড়ি। তোমার মামা তোমায় অনেকটা ভালোবাসেন, নিজের মেয়ের চোখে দেখেন একদম। তাই আমি শিওর হয় তুমি সেখানেই থাকবে। আর দেখো, আই এম নট রং। আমি স্তব্ধ। দেয়ালের সঙ্গে নিজের মাথা ঠুকতে ইচ্ছে করলো। নিজেকে মনে মনে হাজারটা বকা ঝকা করলাম। এ কাকে অবিশ্বাস করেছিলাম আমি? ওনাকে অবিশ্বাস করার অপরাধে চোখ ভর্তি পানি এলো। তোমাকে যে কেন আমার মনের অন্তর্মহলে লুকিয়ে রাখতে পারি না। স্নিগ্ধ ভরা কণ্ঠ আয়াসের। আমাকে মাতাল করার জন্য এতটুকুই যথেষ্ট। আয়াসকে সরি বলার জন্য ঠোঁট ছোড়া তীর তীর করে কাঁপছে আমার। উনি আমার গাল আলতো স্পর্শ করে বললেন, তোমায় পেয়েছি, এখন এই ড্রাইভারকে আমি মেরেই ফেলবো। ওর বাঁচার কোনো অধিকার নেই। এবার আমি ওনার ঠোঁট চেপে ধরলাম, মাথা নাড়িয়ে নিচু স্বরে বললাম, না, আপনি আইনজীবী, আইনের রক্ষক, আপনাকে এসব মানায় না। আয়েশ আমার হাত সরিয়ে ফেললেন, বায়না ধরা কণ্ঠে বললেন, তাহলে আমায় জড়িয়ে ধরো, তাহলে এসব করবো না। মেইয়ে গেলাম আমি। কান গরম হয়ে গেল, কপাল কুঁচকে এলো, কিছুটা লজ্জা পেলাম। আয়েশ হেসে দিয়ে বললেন, তোমায় জড়িয়ে ধরতে হবে না, আমি জড়িয়ে ধরছি, আসো।
বলেই দুহাতে আমাকে জাপটে ধরলেন আয়াস। আজ আমি ছটফট করলাম না ছাড়া পাবার জন্য। এই স্পর্শ খুব শীতল, বরং আস্তে আস্তে নিজের কাঁপা কাঁপা হাত জোড়া তুলে আয়াসের পিঠে রাখলাম। এই মুহূর্ত কি এখানেই থামিয়ে দেওয়া যায় না? বেশ কিছুক্ষণ কেটে যাবার পরেও আমাকে একই রকম ভাবেই জাপটে ধরে রয়েছেন আয়াস। তবে ধীরে ধীরে ওনার হাতের বাঁধন খানিকটা আলগা হয়ে আসছে। আমি সেভাবেই মিনমিন করে বললাম, এই যে শুনছেন, আপনি বাড়ি যাবেন না? অনেক দেরি হয়ে গেল। কয়টা বাজে? আয়াসের কোনো হেলদোল নেই, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলেন না উনি। আচমকা আবারও নিচের হাতের বাঁধন শক্ত করে আরো জোরে জড়িয়ে ধরলেন উনি। মনে হচ্ছে আমাকে নিচের ভেতরে জড়িয়ে নেবেন। আমি খানিকটা সরে আসার চেষ্টা করলাম। মাথা তুলে সরিয়ে আনতেই বুঝতে পারলাম লোকটা এখনো মাথা নিচু করে আছেন। ওনার দাড়ি ভর্তি গালে হাত রাখলাম আমি। একটু ঝাঁকুনি দিয়ে বললাম, আয়াস, আপনি এখানে থাকতে পারেন না। সকালে আপনাকে দেখতে বৃষ্টি কাণ্ড হয়ে যাবে। সারা রাত ঘুমাইনি, লেট মি স্লিপ। চোরের মতো এই বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসিনি। যদি যেতেই হয় এই বাড়িতে থাকা সব থেকে দামি জিনিসটা আমি নিয়ে যাব, যেটা একান্তই আমার। ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলে দম ফেললেন আয়াস। শুকনো ঢোক গিলে ওনার চোখে মুখে হাত রাখলাম আমি। চোখে হাত পড়তেই বুঝতে সময় লাগলো না উনি অলরেডি ঘুমের দেশে তলিয়ে গেছেন। আমি শুধু ভাবছি, কাল আয়াস আর আমাকে একই ঘর থেকে বের হতে দেখলে সকলে কি ভাববে। আর যদি আয়াসের সঙ্গে এত রাতে ওই বাড়িতেও চলে যায়, তাহলেও বিষয়টা বড্ড খারাপ দেখাবে। লোকটা বেশরম হলেও আমি তো তা নই। লজ্জায় তো মাটির নিচে ঢুকে যেতে মন চাইবে। এসব ভেবে এখনই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আয়েশকে ধাক্কাতে ধাক্কাতে বললাম, আপনি নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে আসবেন। তবুও কোনো ভাবান্তর হলো না আয়েশের। আমাকে টেনে নিয়ে শুয়ে পড়লেন উনি। আমি গিয়ে ওনার বুকের উপর পড়লাম। এভাবেও কেউ ঘুমায়? হাতের কোনোই দিয়ে ওনাকে গুঁতো দিতে দিতেই কানে এলো স্পষ্ট কারো পায়ের আওয়াজ। আওয়াজটা আরো দৃঢ় হচ্ছে, মনে হচ্ছে এই ঘরের দিকেই আসছে। মাথায় আকাশ ভেঙে পড়ল। এই অবস্থায় যদি আমাদের কেউ দেখে নেয়, তাহলে লজ্জায় সুইসাইড করতে হবে শিওর। আস্তে ধীরে আয়েশের কবল থেকে নিজেকে ছাড়িয়ে ধর পড়িয়ে বেড থেকে নেমে পড়লাম। বাম দিকে রয়েছে দরজা। সেই অনুযায়ী দরজার কাছে গিয়ে দরজা টানতেই মনে হলো আয়াশ আগে থেকেই দরজা লক করে দিয়েছেন। চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়তেই কেঁপে উঠলাম। আনিশা, আনিশা! এটা তো অর্ক ভাইয়ার গলা। সে এখন এত রাতে এখানে কি করছে? আমি এক বুক সাহস নিয়ে জবাব দিতে উদ্যত হলেও মিইয়ে পড়লাম। এখন ভাইয়াকে বিশ্বাস করাতে হবে যে আমি ঘুমিয়ে পড়েছি, তার জন্য উত্তর দিলে চলবে না। অর্ক ভাইয়া আবারও দরজায় টোকা দিয়ে নিচু সুরে বলে, আনিশা, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি এবার জবাব দিতে নিতেই পেছন থেকে ফট করে ঘুম চড়ানো কণ্ঠে আয়াস বলে দিলেন, ইয়েস, আনিশা ঘুমিয়ে পড়েছে। ডোন্ট ডিস্টার্ব, ইউ মে গো। মুহূর্তেই থতমত খেয়ে কপালে ভাঁজ পড়ে গেল। ইচ্ছে করছে গিয়ে লোকটাকে ইচ্ছে মতো কয়েকটা কিল দিয়ে আসি। চিন্তায় কুল কিনারা পেলাম না। আবার অর্ক ভাইয়ারও কোনো রকম সারা শব্দ না পেয়ে গলা শুকিয়ে আসছে ভয়ে। এবার ভাইয়া উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশ উত্তেজনা নিয়ে আমার ঘরের দরজা জোরে জোরে ধাক্কানো শুরু করলো আর বলল, আনিশা, আর ইউ ওকে মাই সিস্টার? ভেতরে কে ঢুকেছে? এই, কে ঢুকেছিস? ওর ঘর থেকে বের হ। আমার বোনকে স্পর্শ করবি তো তোর হাত কেটে ফেলবো। চিহুপা কাটলাম আমি। এখন ভাইয়াকে কি করে বলবো যে ভেতরে অন্য নয়, বরং আয়েশ ঢুকেছে? হতবিহ্বল হয়ে একবার আয়েশকে বিড়বিড় করে কথা শুনিয়ে আটকা আটকা গলায় বললাম, কি অর্ক ভাইয়া, কিছু বলবে তুমি? এত রাতে যে? আমি তো ঘুমিয়ে পড়েছি। ভাইয়া দরজা ধাক্কানো থামিয়ে দিলেন। ভাইয়া হয়তো বিস্মিত হয়েছে। গলার স্বর খাদে নামিয়ে বলল, কি? কিন্তু তোমার ঘর থেকে যে আমি একটা ছেলের কণ্ঠ পেলাম। আমার ঘরে ছেলে কি করে আসবে ভাইয়া? আমি তো ঘর বন্ধ করে রেখেছি আর ঘুমিয়েও গিয়েছিলাম। কিছু বলবে তুমি? না, আসলে রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম, ওখানে জানালা হাট করে খোলা দেখলাম, ভাবলাম চোর টোর এসেছে হয়তো। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও। আর সরি, হ্যাঁ, এত রাতে ডিস্টার্ব করার জন্য। গুড নাইট। পায়ের শব্দ শুনতে পেলাম।
অর্থাৎ ভাইয়া চলে যাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ধূপধাপ শব্দ ফেঁকে আয়েশের কাছে গিয়ে বসলাম। ওনার চোখের উপর হাত দিয়ে অনুভব করলাম উনি চোখ বুজে রয়েছেন। এর মানে আমাকে ফাঁসিয়ে দিয়ে আরামে ঘুমিয়ে যাচ্ছেন। রাগে কটমট করতে থাকলাম। চোখ জোড়া ছোট করে রাখছি। চোখ ভালো থাকলে চোখ দিয়ে ভস্য করে দিতাম লোকটাকে। এইভাবে মুখের ভাবভঙ্গি করতে নেই নিশা পাখি, উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে, পরে কিন্তু দোষ দিতে পারবে না। আয়েশের এহেন কথায় স্থির হয়ে গেলাম। নড়াচড়া করতেও পারলাম না। না পড়ল চোখের পলক। মাথায় শুধু একটা কথাই আসছে, একটা লোক এতটা বেশরম হয় কি করে? আয়াস তৎক্ষণাৎ আমার হাত ধরে টেনে নিচের পাশে শোয়ালেন। আমাকে নিচের মধ্যে বন্দি করে অগণিত কয়েকটা চুমু খেতে খেতে আমার গালে গাল ঘষেই ঘুমিয়ে পড়লেন। আমি সাবধানে ওনার মাথা বালিশে রাখলাম। অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। মনের কোনো বিষণ্ণতা নেই, হারিয়ে গেছে আয়েশের আবেশে। সকালে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছি। দরজা এখনো লাগিয়ে দেওয়া, তার কারণ এখনো বেঘরে ঘুমিয়ে আছেন আয়াস। ইতিমধ্যে একবার ডেকে গিয়েছেন মামি। আমার কি করা উচিত সেটাই ভাবছি, আর দাঁত দিয়ে অনবরত নখ কেটে যাচ্ছি। এখন কি আয়েশকে সকলের সামনে নিয়ে যাব? ব্যাপারটা বড্ড লজ্জাজনক হয়ে যাবে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ঝনঝন শব্দ হতেই চমকে গেলাম। আমার হাত লেগে হয়তো কিছু পড়ে গিয়েছে। গুড মর্নিং নিশা পাখি, কি হয়েছে? এভাবে হর্স ডান্স করছো কেন? আয়েশের কণ্ঠে স্পষ্ট আলসেমির ছাপ। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, হর্স ডান্স? হ্যাঁ, তুমি যেভাবে পায়চারি করছিলে জোরে জোরে, তারপরে থেকে ভালো পদবি আমার মাথায় এলো না। আমি এদিকে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর আপনি ফাজলামি করছেন। উঠুন উঠুন বলছি। এক্ষুনি যেভাবে বাড়ির ভিতর ঢুকে এসেছিলেন সেভাবেই বাইরে চলে যান। জোর গলায় কথাটা বলে উঠলাম আমি। আয়াস বিস্ময় নিয়ে বললেন, হোয়াট? আমি তো এই বাড়ির জামাই। বাইরে মামা শ্বশুর মামি শাশুড়ি আমার জন্য ওয়েট করছে, আর তুমি আমাকে দাঁড়িয়ে দিচ্ছ? দিস ইজ ভেরি ব্যাড। আর সকালে উঠে আমি আগে কফি খাই, তারপর জিমে যাই, জানো না? ওসব একদিন না করলে কিচ্ছু হবে না। আপনাকে এখান থেকে বের হতেই হবে। আর কালকে অর্ক ভাইয়ের কথায় ওভাবে জবাব দিয়েছিলেন কেন? আমি বলেছিলাম জবাব দিতে? বেশ সিরিয়াস হয়ে রেগে রেগে প্রশ্ন ছুড়লাম আমি। আয়াস বেশ স্বাভাবিক কণ্ঠেই বললেন, তুমি জবাব দিচ্ছিলে না, তাই ভাবলাম তোমার কাজটা আমি করে দিই। আর তাছাড়া আমার ওয়াইফের রুমে এত রাতে ঠকঠক করার পারমিশন কে দিয়েছে ওকে? ও কেন তোমার দরজায় অত রাতে নক করছিল? আপনি সব সন্দেহের বীজ রান্নাঘরে পুঁতে রেখে এসেছেন, তো ঘরে আসবে না? তাছাড়া অর্ক ভাইয়ার কোনো বোন নেই, সে কারণে আমাকে নিয়ে চিন্তা করে বেশি। বুঝেছেন এবার? চলো ঠিক আছে, চলো এবার বাড়ি যাই। বলেই আমার হাতটা ধরলেন আয়াস। আমি চটপট করে হাত ছাড়িয়ে তাড়াহুড়ো করে বললাম, এভাবে না, আপনাকে বাইরে যেতে হবে, আবার আসতে হবে, যাতে সকলে বুঝতে পারে আপনি বাইরে থেকে এলেন। যান। মামা শ্বশুরের বাড়ি থেকে ওভাবে তাড়িয়ে দিচ্ছ? মেজাজ তুমকে উঠে গেল আমার। এখনো ব্যঙ্গ করেই চলেছে লোকটা। ঝাঁজ পেশানো কণ্ঠে বললাম, চোরের মতো বাড়িতে ঢোকার সময় কথাটা মনে ছিল না? এখন যাবেন নাকি? বলেই থেমে গেলাম আমি। পরের শব্দ কি বলা চাই মাথায় এলো না। আয়েশ এবার কণ্ঠে গাম্ভীর্য আনলেন, আরে যাচ্ছি, ফ্রেশ হতে হবে নাকি? ঠিক আছে যান। ওয়াশরুমে চলে গেলেন আয়াস। কপালে হাত দিয়ে বসলাম আমি। মাঝে মধ্যে লোকটাকে কি বলা উচিত বা ওনাকে কি করা উচিত তা ভেবে দিশেহারা হয়ে পড়ি। কিন্তু উনি বোধহয় আমাকে জ্বালাতেই ভালোবাসেন। একদিকে অসহ্য লাগে, অন্যদিকে এক সুখানুভূতি। সবেমাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অর্ক। সকাল সকাল জগিং করতে যাওয়া ওর নিত্যদিনের কাজের মধ্যে পড়ে। এসেই ঘর্মাক্ত শরীরে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে একেবারে ফ্রেশ হয়ে বের হয়। সাদা রঙের টাওয়েল ঘাড়ে ঝুলানো তার, পরনে 3/4 কালো প্যান্ট আর সাদা টি শার্ট। টাওয়েলটা দিয়ে মুখ মুছতে থাকে সে। আচমকা তার কিছু একটা মনে পড়তেই হেসেও ফেলে। পরক্ষণেই নিজের মাথায় টোকা মারে অর্ক। বিড়বিড় করে বলে, অর্ক, তোর কি হয়েছে বলতো? এত হাসছিস কেন? পাগল হয়ে গিয়েছিস? এভাবে অকারণে তুই তো হাসিস না। যার জন্য হাসছিস তার সম্পর্কে তো নাম ছাড়া কিছুই জানিস না। কি এক যন্ত্রণা, উফ। নিজেকে ধমক দিয়ে আরও একটু হেসে ফেলে অর্ক। তার হাসির কারণ গতকালকে আচমকা উপস্থিত হওয়া ওই হাসি খুশি মেয়েটা মৃধা। লোকে বলে মানুষ অন্যের হাসি, চোখ, মুখ, চেহারা দেখে মুগ্ধ হয়, কিন্তু অর্কের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। সে মুগ্ধ মেয়েটার বকা শুনে।
অবাক হলেও এটাই সত্যি। অর্ক বারংবার স্মৃতিচারণ করতে থাকে মৃধাকে। গতকাল অ্যাশ কালারের ফুল শার্ট পরিধান করে শার্টের হাতা ওঠাতে ওঠাতে সবেমাত্র বাইরে বের হচ্ছে অর্ক। তার বাবার জন্য কিছু ঔষধ লাগবে। বাড়ির মেইন দরজা খুলতেই একটা অচেনা মেয়েকে দেখে ভড়কে উঠল সে। 2 ধাপ পিছিয়ে গেল অর্ক। কিছু প্রশ্ন করবার আগেই তার দুচোখ গেল আনিশার দিকে। ফ্যাকাশে চোখ মুখ, কপালে ব্যান্ডেজ দেখে কিছুটা আতকে ওঠে অর্ক। মেয়েটা ঠিকঠাক দাঁড়াতেও পারছে না। অচেনা মেয়েটি আনিশাকে ধরে রেখেছে, হয়তো পায়েও ব্যথা পেয়েছে। অস্ফুট স্বরে অর্ক বলে ওঠে, আনিশা তুমি আর অর্কের কথা শেষ না হতেই আনিশার বদলে অচেনা মেয়েটা ঝাঁঝালো গলায় ধমকে উঠে অর্ককে।